গ্লোব টিভি মানেই তো নতুন কিছু, আর নতুন বছরে নতুন কিছু শুরু হচ্ছে গ্লোব টিভিতে। রবিবারের দুপুর, যে দুপুরে আপনারা সকলে রিল্যাক্স হতে চান, আর শুনুন আমাদের নতুন শো চেনা মানুষের অজানা কথা, অন্তর কথা নিয়ে। আমি নন্দিনী আসছি প্রতি রবিবার দুপুর 1:10 গ্লোব টিভিতে। চোখ রাখুন আর আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আবার এসে গেছে রবিবার, আর রবিবার মানে সারা সপ্তাহের ক্লান্তি যাপন শেষ করে নতুন করে অক্সিজেন নিয়ে আবার সামনের সপ্তাহের জন্য তৈরি হওয়া। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, রবিবারের দুপুর 1:10, আর 1:10 মানেই গ্লোব টিভির অন্তর কথা। শিল্পীদের চেনা শিল্পীর অচেনা কথা নিয়ে অন্তর কথা। আমি নন্দিনী হাজির আপনাদের সামনে। এই সপ্তাহে কে আছেন? এই সপ্তাহে এমন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যন্ত্রসঙ্গীত শিল্পীকে নিয়ে এসেছি, যিনি 21 শতকের সেরা শিল্পীর সম্মাননা পেয়েছেন, বঙ্গগুণী সম্মান, বঙ্গসঙ্গীত সম্মান, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, আমেরিকা, ইউরোপ। বাজিয়েছেন লতা, আশা, কিশোর, রফি, সন্ধ্যা, মান্না, হেমন্ত, মানে স্বর্ণযুগের সবার সাথে বাজিয়েছেন। তিনি আর কেউ না, তিনি পণ্ডিত স্বপন সেন, গিটারিস্ট। আমরা তাকে আজ পেয়ে গিয়েছি এই দুপুরের আড্ডায়। নমস্কার স্বপনদা, দীর্ঘদিন পর আবার আপনি আর আমি এই গ্লোব টিভির পর্দায়, তাই তো? অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, অনেক অনেক কথা মনে পড়ছে আপনার এবং আমাদের দুজনের আরো আগেও কাজ করবার যে মূল্যবান স্মৃতি। আপনি কেমন আছেন বলুন? আমি এই নতুন বছরে কেমন আছেন? ভীষণ ভালো আছি। শরীরের কথা বলবো না, মন খুব ভালো। ঈশ্বর আমাকে খুশি করিয়ে দিয়েছেন। আমরা ফিরে যাই একটু ছোটবেলায়। স্বপনদার ছোটবেলায় এই গিটার হাতে ধরাটা কিভাবে হয়েছিল স্বপনদা? আমার হয়েছিল কি, খেলার ছলে বাড়িতেই গিটারটা ছিল বাবার, সেইটা হাতে নাতে ধরতে ধরতে দেখি শয়ে শয়ে গিটার অটোমেটিক হাতে চলে আসছে। আমি সঙ্গে সঙ্গে কাজী অনিরুদ্ধর কাছে গেলাম, আমার কাজী নজরুল ইসলামের ছোট ছেলের কাছে। উনি আমাকে বললেন স্প্যানিশ গিটার শেখো। সেই স্প্যানিশ গিটার 18 বছর বয়সে ধরলাম। কি করে জানি না, 50টা বছর আমার সুন্দরভাবে কেটে গেল। বাহ! আচ্ছা, প্রথম গিটার কার কাছে শিখেছিলেন আপনি? প্রথম গিটার আমি শিখেছিলাম সোমনাথ গাঙ্গুলির কাছে। আপনার প্রথম গুরু? হ্যাঁ, আপনার প্রথম গুরু? হ্যাঁ, প্রথম গুরু সোমনাথ গাঙ্গুলি, তারপর অনাথ বন্ধু মৌলিক, তারপর অনিরুদ্ধ হয়ে সলিল চৌধুরী, হেমন্ত মুখার্জি। আচ্ছা আচ্ছা, আপনি তো বোধহয় 4000 বার বোধহয় মান্নাদের সাথে স্টেজ করেছেন। মান্নাদের সঙ্গে 500 নয় 1000 বার নয়, আমি 2000 বার আমি মান্নাদের সঙ্গে বাজিয়েছি, 4000 বার টেলিভিশনে বাজিয়েছি। আচ্ছা আচ্ছা, DD1 বাজিয়েছেন, এবং ভূপেন হাজারিকার সাথেও বোধহয়। ভূপেন হাজারিকার সঙ্গে প্রায় 2500 বার বাজিয়েছি প্রথম জীবনে। আচ্ছা আচ্ছা, তারপর মান্নাদের সঙ্গে, তারপর তো আর দেখতে হয়নি আমার। এমন একজন শিল্পী যিনি বোম্বের কোন আর্টিস্টের সাথে বাজাননি। আচ্ছা, আপনি কলকাতাতে তো শুরু করেছিলেন, তারপর আপনি বোম্বে গিয়েছিলেন? না, আমি বোম্বে থেকে আমি চান্স পেলাম, কিন্তু লতা মঙ্গেশকর বললেন কলকাতা ছেড়ো না, কলকাতা হচ্ছে সঙ্গীতের স্বর্গ জায়গা, তোমাকে সব দিয়ে দেবে। আমি সেই জন্য কলকাতা থেকেই আমি সব পেয়ে গেছি। আর বোম্বেতে আমি যখন মাঝে মাঝে গেছি মান্না, সন্ধ্যা, ভূপেন হাজারিকার সঙ্গে, কিন্তু মেন আমার স্বর্গ হচ্ছে কলকাতা। আচ্ছা, আপনি বলুন, আপনি তো প্রচুর স্টেজ করেছেন। প্রচুর স্টেজ করেছি। হ্যাঁ, তো এই স্টেজ করেছেন, আবার আপনি টিভিতেও বিখ্যাত বিখ্যাত শিল্পীদের সাথে বাজিয়েছেন। তা এই মঞ্চতে তো একটা আলাদা ব্যাপার, লাইভ অনুষ্ঠান করার। একদম শেষ কথা বলেছো। যতই তুমি মনোটনি মুখস্থ বাজাও, মঞ্চে কোনো ঠিক থাকে না কখন কি অডিয়েন্স ফেস করছি, তার একটা চ্যালেঞ্জ নিতে হয়। সেই জন্য এর মজা একটা আলাদা, এবং ওই মঞ্চ থেকেই হায়েস্ট রিসেপশনটা আমি পেলাম। আচ্ছা আচ্ছা, আসলে কি জানেন তো, যখন আমরা কোনো স্ক্রিপ্টেড অনুষ্ঠান করি তখন নির্দিষ্ট গতে বাধা থাকে, কিন্তু যখন আমরা খোলা মঞ্চে অনুষ্ঠান করি তখন শিল্পীরা সামনে ভালো দর্শক পেলে হয়তো গান একটু অন্যরকম ভাবে করেন। তখন যদি যন্ত্রসঙ্গীত শিল্পীরা ঠিক ঠিক সহযোগিতা করে, তখন গানটা একদম অন্য মাত্রায় পৌঁছে যায়। এবং সেই কাজে বিশেষভাবে পারদর্শী আমাদের সঙ্গে আজকে যাকে পেয়েছি, সেই প্রখ্যাত গিটারিস্ট পণ্ডিত স্বপন সেনকে। স্বপনদা, আপনি একটু বলুন, আপনি যখন প্রথম শুরু করেছিলেন তখন যেরকম ভাবে রেকর্ডিং হতো
আজকে এই এত বছর আপনার 50 বছর জীবনের পর এখন যখন আপনি নতুন নতুন শিল্পীদের সাথে কাজ করছেন, এই দুই শিল্পীর কাজের ফারাকটা কিরকম? কাজের ফারাকটা কি, তখন এত ইলেকট্রনিক্স টেকনোলজি ছিল না, তার ফলে একসঙ্গে 30 জন বসতুম। সত্যজিৎ রায় এলেন, সলিল চৌধুরী এলেন, 30 বার রিহার্সাল হলো। কিন্তু এখন কি হচ্ছে, একদম সেটিং করা, বাড়িতে রেকর্ডিং করে দিচ্ছে, ওটা গিয়ে একদম অনলাইনে রেকর্ডিং হয়ে যাচ্ছে। মানে কাজটা সোজা হয়ে গেছে, কাজটা অনেক সোজা হয়ে যাচ্ছে, কিন্তু অনেক মিউজিশিয়ান বাড়িতে বসে আছে যারা অ্যাকুস্টিক বাজায়, সেতার, তবলা, সবই ইলেকট্রনিক্সে অনেকটাই হয়ে যাচ্ছে। তার মানে আপনি বলতে চাইছেন যে বিজ্ঞানের অগ্রগতিতে এই যন্ত্রসঙ্গীতে যারা কম্পোজার, যাদের নিয়ে একটা ভালো অনুষ্ঠান আপনারা আগে যে লাইভ করতেন, সেগুলো অনেকটাই মিউজিকের মানে সাউন্ড সিস্টেমের মধ্যে চলে আসছে। একদম সাউন্ড সিস্টেমে, যার ফলে অনেক মিউজিশিয়ান, কিন্তু উপায় নেই, খরচাও কমে যায় এতে, যার ফলে 1 কোটি টাকাটা 50 লাখে হয়ে গেল। আর তার আগে একটি কথা বলতে হবে, আজকে আমি স্পন্দন গাইনকে আমার ধন্যবাদ জানাবো, এবং এই গ্লোব টিভি হচ্ছে আমার জীবনের একদম ভীষণ প্রিয় জায়গা, এবং নন্দিনী আমার নিজের বোনের চেয়েও বেশি অসাধারণ সঞ্চালিকাকে পেয়েছি, নন্দিনী লাহা। ব্যাস, এবার তুমি শুরু করো। হ্যাঁ, না না, সেরকম না দাদা, আপনি আমাকে শ্রদ্ধা করেন বলে এই ধরনের কথা বলেন। কথাতে তো থাকবোই, স্বপনদার অজানা কথাতে আমরা থাকবো, কিন্তু তার আগে একটু সুরের মূর্ছনা হয়ে যাক। আমি নিশ্চয়ই, কি করে প্রথম গেলাম মহাজাতি সদনে, আমি গেছি বহুদিন আগে, 73-4, তখন দেখি প্রেসিডেন্ট হেমন্ত মুখার্জি এসছেন। উনি আমার বাজনা শুনে এত খুশি হলেন, বললে তুমি কালকে এইচএমই স্টুডিও চলে আসবে। আচ্ছা, প্রথম আমার সুযোগ। হ্যাঁ, স্টুডিও চলে গেছি, এইচএমইতে দেখি হেমন্ত মুখোপাধ্যায় দাঁড়িয়ে আছেন। ওই গানটা সেই রেকর্ডিং হয়েছিল, ওইটা দিয়ে আমি শুরু করছি, পুরানো সেই দিনের কথা, একদম পুরনো সেই দিনের কথা, যেটা কখনোই ভোলা যায় না। বিশ্বাস করবে না, হেমন্ত মুখার্জি গাওয়ার পর বেরিয়ে গেলেন, 1 টেকে উনি রেকর্ডিং করেছিলেন। এবার সেইটা আমার জীবনের স্মৃতি হয়ে গেল। হেমন্ত মুখার্জিকে আমি কোটি কোটি নমস্কার। সত্যি তাই, আমাদেরও পুরনো স্মৃতি। যারা ক্যামেরার ওপারে বসে দেখছেন আজকের এই দুপুর অনুষ্ঠান, সেই দুপুরে তারাও বোধহয় নস্টালজিক হয়ে পড়লেন। একদম শেষ কথা বলেছো, শেষ কথা এটা। আচ্ছা, আপনি বহুবার মহালয়াতে বাজিয়েছেন, মহালয়ার একটু যদি মহালয়া, তখনকার দিনে আমরা ভোরবেলা চলে যেতাম, গিয়ে রিহার্সাল হতো, পুজো হতো, গঙ্গায় চান করা হতো, করে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, বাণী কুমার, দ্বিজেন মুখার্জি সমস্ত আসতেন। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আমার জন্ম সার্থক, সত্যি আমি বাজিয়েছিলাম একটি গান, জাগো তুমি জাগো। দ্বিজেনদা আমায় বলেও গেছেন, এই গানটা তুমি ভালো জায়গা হলে শোনাবে, আমি ভীষণ ওপর থেকে শান্তি পাবো। জাগো তুমি, এই গানটি আমি বাজিয়েছিলাম দ্বিজেন মুখার্জির সঙ্গে। আচ্ছা, প্রচুর অনুষ্ঠানে। আমি শুনেছি যে মহালয়ার অনুষ্ঠান যখন করতেন আপনাদের নাকি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে, শুদ্ধ হয়ে তারপর ওখানে চান টান করে তারপর গঙ্গায় যেতেন কিছু মানুষ ওখান থেকে পাশে। চান টান করে এসে সারা রাত রিহার্সাল হতো, ওখানে খাওয়া দাওয়া হতো, ভোর 4টে 3:30 থেকে সব শুরু হয়ে যেত। আচ্ছা, এবং তারপরে ওই সব গান তো আর হবে না,
আমি হয়তো কিছু পুণ্য করেছিলাম যে ওখানেও আমি যুক্ত হয়ে আছি। হ্যাঁ, মানে আমরা তো সত্যি কথাই পণ্ডিত স্বপন সেনকে আমরা পেয়েছি, মানে আমাদের এটা অনেক ভাগ্য যে তিনি মানে তাকে একটু স্পর্শ করার, কারণ আমরা তো সেই তাদেরকে স্পর্শ করতে আর পারবো না, কিন্তু ওনাকে স্পর্শ করে কোথাও গিয়ে যেন তাদেরকে একটু আমরা ছুতে পারবো। একটু ওই যে গানটা আপনি বাজিয়েছিলেন এক লাইন অন্তত সেই গানটা আমার দর্শক বন্ধুদের শোনার। বাহ, তুমি জাগো। এইসব গান শুনলে গায়ে যেন কাঁটা দিয়ে একদম ওঠে। ঠিক কথা বলেছো, সত্যি ঠিক। এই শীতের দুপুরে আমরা যেন একেবারে পুজোর আগের আবহটাকে ফিল করতে পারলাম। একদম আর শেষ। স্বপনদার বাজনা এত মিষ্টি যে বলার নয়। আচ্ছা দাদা, আপনি তো বহুবার বহু বড় বড় শিল্পীর সাথে বিদেশে গিয়েছেন, আমেরিকা গিয়েছেন, ইউরোপ গিয়েছেন। ওখানকার দর্শক এই বাংলা গানকে বা হিন্দি গানকে কিরকম ভাবে নেয়? এই তো বিরাট প্রশ্ন করেছো, মানে আলোচনার করলে আমি সন্ধ্যা মুখোপাধ্যায় আমাকে নিয়ে গেলেন প্রায় 2 মাস। প্রথম আমি কার সাথে গিয়েছিলেন? প্রথম গেছিলাম আমি আলাউদ্দিন আলী, বাংলাদেশের বিরাট সুরকার, উনি আমায় বাংলাদেশ ঢাকায় নিয়ে গেলেন। তারপর আবার ঢাকা গেলাম বটুক নন্দীর সঙ্গে। তারপর উদয় শঙ্করের ছেলে আনন্দ শঙ্কর আমায় নিয়ে গেলেন আরবে। আচ্ছা, ওনার তো ডান্সের টিম ছিল এদের ডান্স, তনুশ্রী শঙ্কর, মমতা শঙ্কর সব গেছিলেন। আচ্ছা। তারপরে আমি আমেরিকায় গেলাম, ওখান থেকে অ্যাওয়ার্ড পেলাম। তারপর ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম ইউরোপে। তারপর আমি ভীষণ মান্নাদের সঙ্গে বহুবার গেছি ইন্ডিয়ায় অবশ্য, কিন্তু 6বার আমি ইন্ডিয়ার বাইরে গেছি। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি ওখান থেকে। এবং সন্ধ্যা মুখার্জির গান তুমি যেটা বলছিলে বাংলা গান, আমি ভাবিনি যে বাংলা গানের এত এত চাহিদা। সন্ধ্যাদি গাইলেন একটি গান, দর্শক উঠে এলো, উঠে এসে বললেন এই গানটা দিদি পায়ে পড়ছি আপনার, আবার গান। মধু মালতী ওই গানটা উনি গাইলেন। সত্যি নন্দিনী, এইরকম এখনো ওই সব গানের জন্য পাগল হয়ে আছে মানুষ। একদম একদম, আসলে স্বর্ণযুগের গান। তখনকার গানে যেরকম সুর ছিল, সেরকম কথা ছিল, একদম। সেরকম শিল্পীরা ছিলেন, যে গান আজও এত বছর পরেও আমাদের দর্শক বন্ধুরা কারোর ফোনের টিউনে রয়েছে, কিংবা এখন শুনতেও ভালোবাসেন। আমরা একদম। ইউটিউবে গিয়েও এই গানগুলোই সার্চ করি, এই গানগুলোই বেশি শুনি। একদম এই সব, এই গানগুলো কোনোদিন পুরনো হবে না। কোনোদিন তা আমরা একটু মধুমালতীর একটা টিউন একটুখানি শুনে নি। আপনি যখন মধুমালতীর কথা বললেন, সন্ধ্যা মুখোপাধ্যায় গীতশ্রী কিংবদন্তি, উনি বললেন স্বপন চলো আমেরিকায়। প্রায় 2 মাস 2.5 মাস ছিলাম। আমি ধন্য যে ওই শিল্পী সন্ধ্যাদি, তার পাশেই স্বপন সেন, প্লেনে করে গেলাম 2.5 মাস। মধুমালতী। মানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ। আর একটি কথা বলছি, আমি যখন
ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম ইউরোপে, এটা একটা সত্যি নন্দিনী, গুণ তো 95 চাই 100-র মধ্যে, কিন্তু আর এগোতে পারবে না যদি ভাগ্য না। এইটা আমি গেলাম ইউরোপে, সব মানুষ জানতে পেরে গেছে যে স্বপন সেন ফ্রম ক্যালকাটা হ্যাজ কাম ফ্রম ইন্ডিয়া, এসছে আমার কাছে, এসে দাদা আপনি ওই তারিখে আমাদের একটি অনুষ্ঠান হচ্ছে মিউনিক স্টুটগার্টে, আপনাকে একটা আন্তর্জাতিক সম্মান দেবো। আমি তো কি বলছো তুমি, আমি গেলাম তখন। কত সাল দাদা সেটা? তখন হচ্ছে ওটা 2015। আচ্ছা আচ্ছা, 2015 স্টুটগার্ট, মিউনিক, ফ্র্যাঙ্কফুর্ট, এই সব জায়গায় আমার অনুষ্ঠান ছড়িয়ে গেছিল। এবং এইটা না বললে আমি, এই দুটো গান আমাকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। একটি হচ্ছে উত্তম কুমার, মানে এটা উত্তম কুমার বলতেই মনে পড়ে গেল এবছর উত্তম কুমারের শতবর্ষ। কে জানে কখনটা আমি বাজালাম, মানুষ পাগল হয়ে গেছে। আর কফি হাউস মান্নাদের সঙ্গে আচ্ছা একটু একটু করে শুনিয়ে দিচ্ছি। হ্যাঁ একদম একদম, আমরা একটু অল্প অল্প শুনবো, কারণ আজকে সময় দেখো 25 মিনিট হবে না, 25 ঘন্টায় বোধহয় শেষ হবে না আমারটা। একদম, আপনারটা তো সত্যি কথাই 25 ঘন্টায় শেষ করতে পারবো না। রেডি? হ্যাঁ। ফিল্ম সোনার খাঁচা, হেমন্ত মুখার্জির সঙ্গে বাড়ালাম, দেখি মহানায়ক সামনে দাঁড়িয়ে আছে, আমায় তো গায়ে কাঁটা দিয়ে উঠলো। এবং উনি, এই উত্তম কুমার, হেমন্ত মুখার্জির কণ্ঠ আর ভাগ্যবান স্বপন সেন, যখনই সোনার খাঁচা, স্নো ফক্স ক্যাবারে আমি এটা বাজিয়েছিলাম, এইটা আমি শোনাচ্ছি একটুখানি। মানুষ এসে বলছে দাদা দয়া করে এই গানটা আরেকবার বাজান। সেইখান থেকে আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম মিউনিকে। আরেকটি মান্না দে, ওনার সঙ্গে তুমি যেটা শুরু করলে যে 2000 বার বাজিয়েছি, এবং স্পেশালি উনি বলে গেছেন এই দুটো গান তুমি সব জায়গায় পাবে, কফি হাউস আর জীবনে কি পাবো না। আমি একটি গান একটু করে শোনাচ্ছি, কফি হাউসটা, তার সময় খুবই কম এগিয়ে আসছে। কফি হাউসের সেই আড্ডাটা, এই গানটা আমি যে কতবার বাজিয়েছি মান্নাদের সঙ্গে, এবং একক বাজিয়েছি বোম্বেতে, মান্নাদের প্রেসিডেন্ট ছিলেন। সেই গানটা কোনোদিন পূরণ হবে না, কফি হাউসের সেই আড্ডাটা একদম কোনোদিন পূরণ হবে না। অনেক রোজগার করবো ভেবেছিলাম ছোটবেলায়, কিন্তু আন্তর্জাতিক সম্মান পাবো এটা ঈশ্বরকে আমি রোজই ভাবি। পশ্চিমবঙ্গ সম্মানও পেলাম, সেটাতে যাব আমরা পরে আসবে, ওটাতে আমরা পরে যাব। আমরা যেখানটাতে ছিলাম অ্যাকচুয়ালি আপনার একটু ব্যক্তিগত জায়গাতে আমরা যাব, কারণ আমাদের আড্ডাটা হচ্ছে অন্তরঙ্গ আড্ডা। তো সেক্ষেত্রে এই যে ধরুন যারা যন্ত্রসঙ্গীত শিল্পী,
যারা গাইয়ে তারা তো প্রচুর টাকা পায়। তো আপনাদের সেই সময়, এখন তো অনেক অনেক টাকা, কিন্তু আপনারা যখন শুরু করেছিলেন আজ থেকে 50 বছর আগে, তখন আপনারা যা টাকা পেতেন তাতে কি আপনারা সংসার ঠিক মতো এইটা খুব মানে বাস্তব তুমি পয়েন্টটা তুলেছো, সত্যি কথা, খুব ট্র্যাজেডি বলতে পারো, দুঃখ বলতে পারো। আর্টিস্টরা যা পায় তার 10 ভাগের 1 ভাগ হয়তো যন্ত্রসঙ্গীত শিল্পীরা, আমাকে, আমি চিরজীবন কৃতজ্ঞ ভূপেন হাজারিকার সঙ্গে। ভূপেন হাজারিকা বললে, হ্যাঁ সারা জীবন কি করবি? আমি দাদা বাজাবো আপনার সঙ্গে, মান্নাদার সঙ্গে। বলে তুই ভূপেন হাজারিকা হবি না কেন? ট্রাই টু প্লে অ্যালোন, সামনে দাঁড়িয়ে বাজা, তুই নিজেকে এক্সপোজ কর। সেই থেকে আমি অ্যাকম্পানিমেন্টটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে স্বপন সেন হলাম। শিল্পী স্বপন সেন, শিল্পী স্বপন সেন। নালে অ্যাকম্পানিজদের তুমি তো দেখেছো, একদম তাই, ওরা হয়তো 40,000, এরা 1000, 2000, 2500। সেই জন্য আমি আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করলাম, তখন খুব দুঃখ ছিল। এবার আপনি তো বিভিন্ন জায়গাতে গিয়ে বাজাতেন, তো সংসার থেকে তো একটু অ্যালিফ থাকতে হতো, 2-3 মাস করে আপনি এক্ষুনি বললেন। তো আপনার মিসেসের এই যে আপনি থাকতেন না, সংসার চালাতে, আপনার একটি ছেলে আছে, তো সেই সময় তো তিনি সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন। এটা সত্যি কথা, এটা লটারি বলতে পারো। তাহলে আমরা বলবো যে পণ্ডিত স্বপন সেন আজকে স্বপন সেন হয়ে ওঠার পেছনে শ্রীমতী স্বপন সেনের একেবারে হাত রয়েছে। দাদা, আরেকটি কথা, আপনার ছেলে শঙ্খ সেন যে বিদেশে থাকে, একজন বহু প্রতিভাধর শিল্পী, সে গান করে, সাহিত্য নিয়ে কাজ করে, সে কি গিটার বাজাতে এতটাই ভালোবাসে? তাকে আমি একদম মানে শুরু থেকে শিখিয়েছিলাম, এবং হয়তো এই প্রফেশনও আসতো, কিন্তু পড়াশোনায় খুব সুন্দর, মার্ভেলাস যাদবপুর থেকে করে এখনো খুব প্রতিষ্ঠিত জার্মানিতে, এবং মানে প্রজেক্ট ম্যানেজার হয়ে মার্সিডিজ বেঞ্চে আছে। সেই জন্য এইটা শনি রবিবার খুব ভালোভাবে করে। হ্যাঁ, আমি এটা শুনেছিলাম, কারণ আমার সৌভাগ্য হয়েছিল তার সাথেও এরকম ইন্টারভিউতে বসার। আরেকটা কথা, আপনি তো যারা দুস্থ তাদেরকে আপনি বিনা অর্থে গিটার শেখান, তো সেই যারা শিখছে তারা কতদূর শিখে শিল্পের এই জায়গাতে যেতে পারছে না, তারা অ্যাকম্পানিস্ট হিসেবেই কাজ করছে? আমি ঠিক 4 মাসের জন্য নিই, প্রতিভাটা আমি ধরে ফেলি। যারা পয়সা দিতে পারে না, হয়তো 1000 টাকা দিতে পারছে না, আমি বললাম তোকে দিতে হবে না, এমনি শেখ, যদি দাঁড়াস। তারপর দেখি 3 মাস পর সত্যি এটা জোর করে হয় না সঙ্গীত, একদম সঙ্গীত শেখানো যায় না। তারপর 4 মাস পর বললাম তুই একটা অন্য লাইনে যা, আচ্ছা, যে তোর আর হবে না, ব্যাস। তারপর এই করে আমি অনেক শিল্পী খুব ভালোভাবে বাজাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমরা কৃতজ্ঞ এরকম একজন মানুষের কাছে যিনি অনেক শিল্পী আমাদের উপহার দিচ্ছেন। আর এই জীবনের উপান্ত বেলায় এসে আপনার কি উপলব্ধি, এই যে সঙ্গীত জগতে যন্ত্রসঙ্গীত নিয়ে যে আপনি এত দূর এগিয়েছেন, আপনার নিজস্ব উপলব্ধি কি? আমার নিজস্ব উপলব্ধি একটি একদম শেষ কথা বলবো, হ্যাঁ, আমি 2টো স্বপ্ন আছে, 3টে। ফার্স্ট হচ্ছে আমি যেন নতুনদের সাহায্য করতে পারি, মানে ভূতের রাজার 3টে বরের মতো আপনার 3টে, একদম। আর নাম্বার 2, পরের জন্ম যদি দেয় ঈশ্বর, তুমি আমাকে এই কলকাতাতেই জন্মগ্রহণ দিও, কলকাতায় আমায় সব দিয়েছে। আর লাস্ট হচ্ছে এইটা নিয়েই বুকে করে যেন আমি জন্মগ্রহণ করতে পারি। বাহ, খুবই ভালো। আমরাও পরের জন্মে তো আমরা পণ্ডিত স্বপন সেনকে এভাবেই দেখতে চাই। আর লাস্ট শুনবো যে গানটা খুবই জনপ্রিয়, শোলের, একটু কি বাজানো যাবে? ওরে বাবা, একটুখানি এ দোস্তি, আপনার সাথে আপনার গিটারের দোস্তিটা আমরা একটু শুনতে চাই। এই গানটা আমার জন্ম ছাড়তে আমি কিশোর কুমারের সঙ্গে 2বার ফাংশনে বাজিয়েছিলাম। আচ্ছা, 2বার ফাংশনে বাজালাম, তা উনি এই গানটা গেয়েছিলেন। আমি জাস্ট 2টো লাইনে শোনাচ্ছি। এ দোস্তি লা লা লে লা লা লা, এরপর আমি আর.ডি. বর্মন নিয়ে গেলেন আশা ভোসলের কাছে, অসাধারণ বায়ালাম। আর.ডি. বর্মন আমার মাথায় হাত দিলেন। হরে কৃষ্ণ হরে রাম
শিল্পী পাবো আমি, সত্যি কথা কাকে ছেড়ে আর কাকে বলবো। আমরা একজন শিল্পীকে একটুখানি মিস করে গেলাম, সলিল চৌধুরী। ওরে কিন্তু বাবা। আজকে আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে, তাই পরবর্তী কোনো দিনে আমরা সলিল চৌধুরীকে নিয়ে আসবো আবার পণ্ডিত স্বপন সেনের কাছে। আজকের এই যে দুপুর, সেই দুপুরের গ্লোব টিভির 1:10 অন্তর্কথা অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে জানাতে আমাদেরকে ভুলবেন না। আমরা প্রতি সপ্তাহে একজন করে শিল্পীকে নতুনভাবে আপনাদের সামনে উপস্থাপিত করব। পণ্ডিত স্বপন সেন দীর্ঘজীবী হোক এবং তার শিল্প সত্তা নিয়ে আরো আরো অনেক ভালো ভালো কাজ করুক, এই শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমি নন্দিনী এখানেই শেষ করি। নমস্কার। নমস্কার, নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল